জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণ অভ্যুত্থানের পরে ভূরাজনীতির নতুন মেরুকরণের মধ্যে পড়েছে বাংলাদেশ, অথবা যে মেরুকরণ আগে ছিল সেই মেরুকরণের নানা ধরনের সম্প্রসারিত হয়েছে বা নতুন চেহারা পেয়েছে। এরকম করে যদি বলি, মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার বাণিজ্য যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া কম নয়। এরকম নানা বাস্তবায়নে ইমিডিয়েট আগের সরকার, যেটি একটি অন্তর্বর্তী সরকার ছিল, তাদের কার্যক্রমের ধারাবাহিকতাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, নাকি তারা নতুন পররাষ্ট্রনীতি অবলম্বন করছে? এগুলি অনেকগুলি বিষয় নিয়ে আমাদের কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, পেশাদার কূটনীতিক জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। ধন্যবাদ। আমরা প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে চাইব যে নানা কারণে, বিশেষ করে গত কয়েকদিন আগে আপনার একটা সাক্ষাৎকারের জন্য আপনি অনেক বেশি এখন আলোচিত হচ্ছেন। আমি সরল প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আপনি ওন করেন কিনা, সকল কার্যক্রমকে? দেখুন, আমি সেই সরকারের অংশ ছিলাম। তার ভালো কাজ মন্দ কাজ সবকিছুরই অংশীদার ছিলাম, কাজেই আমাকে ওন করতে হবেই। ওন করতে হবেই, এটা কিন্তু সারা পৃথিবীতেই এটাই নিয়ম যে সরকার যখন আপনি অংশ থাকবেন, যে সরকার ক্ষমতায় আছে, ক্ষমতা এক্সারসাইজ করছে, তার সবকিছুর সাথে যে সবাই সবসময় একমত হয় তা কিন্তু না। কিন্তু তারপরেও ওন তো করতেই হবে, কারণ যেহেতু সিদ্ধান্তটা ওই সরকারের এবং সেই সরকারের আমি অংশ ছিলাম। আপনার কাছে কি মনে হয় যে সরকার যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও উনার সব কাজ ওন করেন? নিশ্চয়ই করেন, কারণ ওনার তো ওন না করে উপায় নেই। ওকে, কারণ উনি ছিলেন সরকারের প্রধান, কাজে উনি কি করে ওন না করবেন? ওকে। আমরা দেখছি যে একটু পুরনো কথায় ফিরে আসি, যে বিএনপি সরকারের বর্তমান যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন জনাব আব্দুল সাত্তার, তিনি বলেছিলেন যে এই সরকারের কমপক্ষে 8জন উপদেষ্টা, 8ই বলেছিলেন বোধহয় সংখ্যাটা, 8জন উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার কাছে গোয়েন্দা মারফত তিনি জানেন। পরে আবার তিনি আর এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেন নাই। আপনাদের ক্যাবিনেটে কখনো ওই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল যে কারা সেই 8জন? ইন্টারেস্টিংভাবে তারা কোনো নাম বলেন নাই। না, এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, কারণ এটা জাস্ট একটা জাস্ট মতামত তিনি ব্যক্ত করেছেন। তার কাছে কতটুকু প্রমাণ আছে আমরা জানি না। আর প্রমাণ যদি হয় কারো বিরুদ্ধে, তো অবশ্যই সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি একটি কিচেন ক্যাবিনেটের ধারণা দিয়েছিলেন যে কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশে আছে, অন্তর্বর্তী সরকারের সময় কিচেন ক্যাবিনেট ছিল। ইন্টারেস্টিং ব্যাপার যে কিচেন ক্যাবিনেট হোক আর যেখানেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে সকল সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি সামনে আনি, যেটিকে বাণিজ্য চুক্তি বলা হলো, আমি এটিকে নিরাপত্তা চুক্তি বলতে চাই। সেই চুক্তির ক্ষেত্রে আপনি বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটার কোনো দূরতম সম্পর্ক ছিল না। ফরিদা আক্তার বলেছেন যে যে সময় চুক্তিটি হয়েছিল সে সময় তিনি এটির বিরোধিতা করেছিলেন। জনাব মাহফুজ আলম, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, জনাব আসিফ নজরুল, আপনাদের কেউই এই বিষয়টি ওন করতে চান নাই। মানে আপনি হয়তো ওন করেছেন, আপনি কিন্তু কারা করেছে বা কাদের জন্য হয়েছে বা কারা এটির কুশলীপ ছিল সেটা ব্যাপারে আমরা কিছু জানি না। আপনি কি একটু আমাদের আলোকপাত করবেন? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে সেটা আমরা বুঝলাম, আর বাকি এটার মধ্যে কারা ছিলেন বা এই সিদ্ধান্তের ক্ষেত্রে বা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কারা থাকতেন, কারা এই কিচেন ক্যাবিনেট? দেখুন, এই বিষয়টি আমার পক্ষে জানা সম্ভব না, কারণ কিচেন ক্যাবিনেটে দেখুন, কিচেন ক্যাবিনেট নিয়ে অনর্থক, এটা নিয়ে আমি যে বলেছি, তারপরে এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ইত্যাদি হয়েছে। কিচেন ক্যাবিনেট যে থাকে এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় না, কারণ সমস্ত পৃথিবীতেই থাকে এটা। তবে একটা জিনিস হয় যেটা, সেটা হলো যে কোনো একটা পার্টিকুলার ধরনের সিদ্ধান্ত হলে তখন বা কোনো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্ত হলে সেটা সেই মন্ত্রণালয়ের মতামত সেটাতে আসতে হবে, এমনকি যদি সেটা কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, স্বাভাবিক এটা। এখন এটা একটা বাণিজ্য চুক্তি হিসেবে এসছে এই চুক্তিটা, এবং একেবারেই সরকারের শেষ মুহূর্তেই বলা উচিত, কয়েকদিন আগে এটা সই হয়েছে। বাণিজ্য চুক্তি তো পররাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ নাও থাকতে পারে,
কারণ বাণিজ্য মন্ত্রণালয় আছে এবং এটাতে ডক্টর খলিলুর রহমান ছিলেন জড়িত নেগোসিয়েশনে। উনি যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, কাজে তার কাজের ক্ষেত্র তো অনেক বেশি ওয়াইড, প্রায় যে কোনো ক্ষেত্রেই তিনি অংশ নিতে পারেন, তার সেই যোগ্যতাও আছে। ক্যাবিনেটের বাকিরা আমি জানি না, এটা নিয়ে কিচেন ক্যাবিনেটে আলোচনা হয়েছিল কিনা তাও আমি জানি না। আর এটার এই চুক্তির কন্টেন্টস নিয়ে ডেফিনেটলি ক্যাবিনেটে আলোচনা হয়নি, কিন্তু যেহেতু এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা আমরা সম্পূর্ণ অস্বীকার করতে পারবো না যে আমাদের দায় দায়িত্ব নাই, দায় দায়িত্ব আছে। তবে এটা ঠিক যে আসলে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে একটা সই করা উচিত কিনা এ নিয়ে ক্যাবিনেটে কিছু দ্বিমত ছিল অনেকের মধ্যে। এর চেয়ে বেশি ডিটেলস আমি যেতে চাই। চুক্তিটি ক্যাবিনেটে আলোচনা হয়েছিল কিনা সেটি নিয়ে আপনি আসলে বলছেন যে এটি আলোচনা হয় নাই, কিছু জনের দ্বিমত ছিল, কিন্তু এর বেশি আপনি কিছু বলতে চান নাই। খুবই ইন্টারেস্টিংলি গত বছর দেখুন, দ্বিমত ছিল মানে কি, যে চুক্তিটা শেষ মুহূর্তে সই করা উচিত কিনা এটা নিয়ে আমাদের কারো কারোর মধ্যে দ্বিমত ছিল। আমি বলতে পারি চুক্তিটা শেষ মুহূর্তে সই করা উচিত কিনা সেটা নিয়ে কারো কারোর মধ্যে, কিন্তু ডক্টর মাহমুদ ইউনূস যেহেতু একটা এক সপ্তাহ পরে একটা সরকার, নতুন সরকার আসছে, 3 দিন মানে আমাদের অনেকেরই মতামত ছিল যে ঠিক আছে তারাই না হয় করুক। এবং অনেকের মতামতের মধ্যে থেকে যেহেতু এই মতামতটা প্রিভেল করলো না, অনেকের মতামত যেহেতু প্রিভেল করলো না, আসলে কি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মাহমুদ ইউনূস চেয়েছিলেন বলে এই চুক্তিটি হয়েছে? আমি ঠিক এভাবেই বলবো না, তবে উনি অবশ্যই চেয়েছিলেন, না হলে তো হতে পারতো না। মানে উনি সরকারের প্রধান, তার অনুমোদন ছাড়া তো আর একটা চুক্তি সই হওয়া সম্ভব না। আপনার কাছে কি মনে হয়, আমরা যদি শেক্সপিয়ারের ভাষায় জিজ্ঞেস করি, হোয়াই দি আনহোলি হেস্ট? এসব বিষয়ে আমার মতামত আমি ব্যক্ত করব কমপক্ষে 1 বছর পরে। এখন থেকে 1 বছর পরে, না আপনি সরকার থেকে চলে যাওয়ার 1 বছর পরে? শুরু থেকে 1 বছর পরে, 3 মাস হয়েছে তো, আর ধরেন আরো 9 মাস পরে, আগামী বছরের কোনো এক সময় হয়তো আমি কিছু কথাবার্তা বলবো, আর একটু ওপেন হয়তো হবো, কারণ এখন এটা উচিত না। এটা কি মানে ক্রমশ প্রকাশ্য সেজন্য, মানে নাকি মানে আপনি এটাকে আপনার ভীতি থেকে, ভয় থেকে, নাকি আপনার এক ধরনের মানে আছে না অনেক সময় আপনারা যারা খুবই মানে ভদ্র মানুষ, তাদের ভদ্রতায় বাধে, সেইটার জন্য? দেখুন, ভয়ের তো কিছু নেই এখানে, তার মানে ভদ্রতাটাই মেইন। ভয়ের প্রশ্ন কেন? অনেকে কিন্তু ইতিমধ্যে যারা ট্রোল করছেন, ভয়ে ভয়ে নাকি কি করছি ইত্যাদি বলছেন, তো আমাকে চেনেন না বলে তারা এসব কথা বলছেন। আমি আপনাকে চিনি বলে আমার কাছে মনে হয় বিষয়টা ভদ্রতা। এমনকি আমি যখন সরকারি চাকরি করছি তখন আমি ভয় করে চাকরি করি। এখন তো আমি স্বাধীন মানুষ, আমার ভয়ের তো কোনো কারণ নেই, বয়সও কম হয় নাই। না, আমারও ধারণা যে ব্যাপারটা ভয় না, আপনি বিষয়টা আপনার মানে রুচি এবং ডিসেন্সিটি বাধে আসলে, আমার কাছেও এটা মনে হয়। এটা আপনার আমি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরবর্তী 3 বছর কিছু লিখি নাই, কিছু বলি নাই, এবং এটা আমি প্রথমেই যখন আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছিলাম আমি বলেছি যে 3 বছর গ্যাপ দিতে চাই আমি, কারণ আমি গতকাল পর্যন্ত সরকারি চাকরিতে ছিলাম। বিষয়টা অনেকটা এরকম আর কি, এটা যদিও সেরকম না, তারপরেও। কিন্তু জনাব হোসেন, এই ডিসেন্সিটার কারণে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের একটা ক্ষতি হতে পারে, বা বাংলাদেশের স্বার্থ এট স্টেক? আমার মনে হয় না। আমার মনে হয় না এই কারণে যে নতুন সরকার যারা এসেছেন তারা মাত্র বসেছেন 3 মাস, তো আসলে খুব মোটেই দীর্ঘ সময় না। এটার ভালো মন্দ ওনারা দেখবেন, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বার্থ যেভাবে রক্ষিত হয় তারা সেভাবেই কাজ করবেন। আপনার এটা মনে হচ্ছে বটে, কিন্তু আমি আপনাকে আমি বলবো যে এটা আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমি কিন্তু আপনাকে ইন্টারভিউ করেছিলাম, এক্সাক্ট ডেট যদি বলি 2025-এর 29 সেপ্টেম্বর। আপনি নিউ ইয়র্কে এসেছিলেন, জাতিসংঘের যে সাধারণ সভা হয় সেটাকে কেন্দ্র করে অনেকগুলি সাইডলাইনে অনেকগুলি বৈঠক থাকে এবং অনেকগুলি কাজ ছিল। এর কিছু আমরা জানি, কিছু আপনি তখনও বলেন নাই, এখনো আপনাদেরকে বলেন নাই, মানে ওরকম একটা অবস্থায়। সেই সময় কিন্তু আমি আপনাকে ক্যাটেগরিক্যালি জানতে চাইছিলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের ইম্পোজ করা অতিরিক্ত বাণিজ্য শুল্ক, তার সাথে চলমান বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে জানতে চেয়েছিলাম। আপনি কিন্তু আপনার জায়গা থেকে এক ধরনের পজিটিভ অবস্থান সে সময় আমাদেরকে বলেছিলেন। আপনি তখন আমাদের বলেন নাই যে এর সাথে আপনার মন্ত্রণালয়ে কোনো সম্পৃক্ততা নেই, কারণ আমার মনে আছে যে আমি আপনার কাছে এই কথা জানতে চেয়েছিলাম। কিন্তু
এখন আমরা দেখছি যে আপনি বলছেন যে যমুনা টিভিকে এক সাক্ষাৎকারে যে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম যুক্ত ছিল না। আহ, আমি 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 জানতে চাই যে আমি পরে আবার আপনাকে দেখলাম যে আপনি একথাও বলেছেন যে আপনি ছেড়ে দিয়ে দিতে চেয়েছিলেন এই চেয়ারটি, 3বারের মতো আপনি এটি করতেও চান নাই। আপনাকে যে এই বিটার পিলটা সোয়ালো করা, আপনাদের এই কূটনীতির ভাষায় যেটাকে বলে, যে তেতো পিলটা যে আপনাকে গিলতে হয়েছিল, সেটা কেন, কিসের সাথে? মানে আপনি তো এই চাকরিটার জন্য বা উপদেষ্টা চাকরিটার জন্য অনেক বড় ব্যাপার ছিল না? মানে আপনি আমার একটু ব্যাখ্যা করবেন যে মানে আপনি এত বিরক্ত ছিলেন, আপনি জানতেন যে এটা হইতেছে, এবং দেখেন এখানে একটা মিথ্যা কথারও ব্যাপার আছে। আমি যখন আপনার সাথে কথা বলতেছি তখনই কিন্তু ট্যারিফ 20%, 35% না। কিন্তু যারাই এই চুক্তিটার পক্ষে কথা বলেন তারা বলেন যে 35 থেকে 19-এ এনেছেন, কিন্তু আমি আবারও সেই সাক্ষাৎকারটা দেখছি সেই সময়টায়, সেই 29শে সেপ্টেম্বরই কিন্তু ট্যারিফ অলরেডি 20%, আপনার নিশ্চয়ই মনে আছে। সেই 20%-এর থেকে 19%-এ আনার জন্য ইলেকশনের ঠিক 3 দিন আগে চুক্তিটা করা হচ্ছে। আপনি এটা বসে বসে দেখতেছেন, আপনার মতো একজন মানুষ যার কাছে আমরা তো গত 30 বছর ধরে নানা কারণে গেছি, আপনি চেয়ারে বসে আছেন তখনও গেছি, আপনি এটা কিভাবে, মানে হাউ কুড ইউ ডু দ্যাট, বা আপনি এটা সহ্যটাই বা কেমনে করলেন? দেখুন, যেটা আমি বলেছি যে আমরা জড়িত ছিলাম না, সেটা কিন্তু সত্য কথা, সেটা আমি এখন আবার আপনাকেও বলছি। তবে আপনি যেই সেপ্টেম্বরের কথা বলছেন, তখনও পর্যন্ত একটা কথা তাহলে বলে ফেলি, আমরা তো কন্টেন্টস জানতাম না। জি, ওইটা আমাকে ওইখানেও বলতে পাবলিক হয়নি, রাইট রাইট, পাবলিক কন্টেন্টস জানতাম না। বাণিজ্য চুক্তি করা প্রয়োজন, কারণ মার্কিনীদের এই যে ট্যারিফ নিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ, এটা আমাদের জন্য বিপজ্জনক। এই জন্য যে আমাদের বাণিজ্যের সবচেয়ে বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং গার্মেন্টসের সাথে, এবং গার্মেন্টস সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা শুধু অর্থনীতির ব্যাপার না, বিরাট সামাজিক গুরুত্ব আছে সেটার। কয়েক মিলিয়ন মেয়ে কাজ করে এই সেক্টরের কাছে। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে মার্কিনীদের সাথে একটা চুক্তির মাধ্যমে যেন আমাদের নিশ্চিত হয় যে আমাদের ট্যারিফ বেশি হবে না। আমি এটুকু বলতে পারি যে এটুকুই জানতেন আম সদস্য যারা ছিলেন ক্যাবিনেটের, এর চেয়ে বেশি জানতেন না, আমিও না। চুক্তির ডিটেলস কি আছে সেটা, এমনকি আমি আপনাকে সত্যি কথা বলি, আমি দায়িত্ব ত্যাগ করার সময় পর্যন্ত জানতাম না, কারণ 3 দিন আগে এটা আমাদের কাছে এসেছে। তখনও এটার কিন্তু ক্যাবিনেটেও এটার ডিস্ট্রিবিউট করা হয়নি। নাই হতে পারে, সবকিছু যে ক্যাবিনেটে প্রথমে হয়ে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করতে হবে এমন কথা নাই। এটা সাধারণত এসব ক্ষেত্রে যেটা হয় যে একটা ফর্মালিটি অনুযায়ী পাঠানো হয় ক্যাবিনেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অবহিত করার জন্য, এবং সেটা পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে অবহিত হয়। কিন্তু সেই সুযোগ তো আমাদের ছিল না, সেই সময়ই ছিল না। কাজে আমরা যে জানতাম না সবাই ডিটেলসগুলি, এটাতে অবাক হওয়ার খুব বেশি কিছু নেই। শুধু বাণিজ্য চুক্তি, শুধু ট্যারিফ নিয়ে যে কথাবার্তা, এটুকুই সবাই জানতাম যে ট্যারিফ কমানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্যই সেপ্টেম্বরে যে অনুষ্ঠানের কথা আপনি বলছেন, সেখানে সমর্থনটা এসেছিল এই কারণেই আমার গলা থেকে। জনাব তৌহিদ হোসেন, এই জায়গায় আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তর্কের খাতিরে যদি আমি ধরেও নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি না করলে বাংলাদেশের পোশাক শিল্প তৈরি পোশাক শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হতো, যেখানে 60 লক্ষের মতো লোক সরাসরিভাবে সম্পৃক্ত শ্রমিক হিসাবে, ব্যাক অফিস ধরলে প্রায় 2 কোটির মতো লোক জড়িত, কিন্তু সেইটা কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই আজকে বাংলাদেশে এই কাজগুলি বন্ধ করে দিতে পারবে? ওরা কি আমাদেরকে ভিক্ষা দেয়? এটা তো ওদের ব্যবসা হয়, আমাদেরকে কাজে লাগে তো ওরা ব্যবসা হয়। ওরা কি আজকে চাইলে কালকে তুলে নিয়ে যেতে পারবে? না, না পারবে না। কিন্তু এখানে একটা কথা বলি, এটা কিন্তু ওই আপনার রেয়ার আর্থের মতো কোনো জিনিস না। এই গার্মেন্টস ক্ষেত্রে এটা ঠিক যে ঝট করে আমরা আমাদেরকে বাহির করে দিতে পারবো না, কিন্তু যদি কোনো কারণে ট্যারিফ সত্যিকারেই বাড়িয়ে দিতে পারতো বাংলাদেশের উপরে, প্রথমে যেমন আমরা খুব ভয় পেয়েছিলাম, অন্যরা কিন্তু রেডি আছে এই জিনিসটাকে নেওয়ার জন্য। ভারত আছে, পাকিস্তান আছে, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে। তো এই কারণে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটা ঠিক যে এটা ভিক্ষা অবশ্যই না,
তাদেরও স্বার্থ আছে, তারা কম দামে পাচ্ছে বলেই আমাদের কাছ থেকে নিচ্ছে। হুম। কিন্তু ট্যারিফ যদি আমাদের উপর বেশি আসে, কিন্তু ডক্টর হোসেন, জনাব হোসেন, আমি কিন্তু যদ্দূর বুঝি পৃথিবীর সকল ব্যবসায়ী রেয়ার আর্থ, ওর লাভ হয় বলেও আমার কাছ থেকে নেয়, আমি সবচেয়ে কম লিড টাইমে দেই বলেও আমার কাছ থেকে নেয়, ও সবচেয়ে কম মজুরি দিয়ে আমার থেকে পার পাই বলে আমার কাছ থেকে নেয়। যেদিন থেকে পাবে না, আপনি ট্যারিফ জিরো করে দেন, সেদিনই ও আমার থেকে নিবে না। পৃথিবীর অন্য অনেক দেশ থেকে সে নেয় না। না না না, কিন্তু আমি আপনাকে বলি এখানে, সেটা হলো যে রেয়ার আর্থ ও চাইলেই কালকে বলিভিয়াতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এরকম একটা ইন্ডাস্ট্রি করতে পারবে না, না, চাইলেই পারবে পারবে না। না। কিন্তু চেষ্টা করা হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে, আপনি জানেন সেটা। গার্মেন্ট ফ্যাক্টরি যাদের অলরেডি আছে, আমাদের কম্পিটিটর, আমরা কিন্তু লিড টাইমের ক্ষেত্রেও পিছিয়ে আছি। শুধুমাত্র মূল্যের ক্ষেত্রে আমরা অবস্থান ভালো বলে কিন্তু আমরা ব্যবসাটা করে খেতে পারছি। লিড টাইম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশি, এবং যখনই এই মূল্যের যে মার্জিনটা, এটা যদি ইরোড করে যায়, তখন কিন্তু আমাদের অসুবিধা হবে। আমরা মূল্য মার্জিন, যাই হোক, আমার কাছে মনে হয় যে বিজনেস দুই পক্ষের মধ্যে হয়। ও আমাকে দান করতেছে না, কিন্তু ও যখন আমার সাথে চুক্তি করবে, সেই চুক্তিটা এমন করবে যেটা বাণিজ্য চুক্তি থেকে নিরাপত্তা চুক্তিতে পরিণত হবে। আমার এটার মধ্যে সামরিক কি সিদ্ধান্ত আমরা নিব, কার থেকে কি কিনবো না কিনবো, সেটার মধ্যে হয়তো ঢুকবে, এবং সেটা আমরা জানতে পারবো না। এবং সেইটাই হচ্ছে আরেকটা সরকার করবে, যেটা হচ্ছে আরেকটা সরকার আসার 3 দিন আগে। প্রত্যেকটা বিষয়ই হচ্ছে একটার সাথে আরেকটা জড়িত। আরেকটা বিষয় আমি যে এটা আপনার কাছে প্রশ্ন করতেই চাই, আজকে ডক্টর খলিলুর রহমান খুব আলোচনা, কারণ জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে, এবং ডক্টর খলিলুর রহমান সেখানে সভাপতি নির্বাচিত হয়েছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বলে আমি ভোটাভুটিটা দেখতেছিলাম। ভোটাভুটিটার মধ্যে এটা একটা ক্লোজ কম্পিটিশন হয়েছে, 99-91 এরকম হয়েছে। সেইটার ক্ষেত্রে সাইপ্রাস 91টা পেয়েছে। আপনি আমাকে দেওয়া সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে ডক্টর খলিলকে আপনি 40 বছর ধরে চিনেন। আমার প্রশ্নটা, উনাকে আমি কি বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে, ওনাকে আমি কংগ্রেচুলেট করি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাটন যে উনাকে হস্তান্তর করতে হবে, সেইটা আপনি কবে জেনেছিলেন? জাস্ট আপনি যাচ্ছেন ওখানে একটা নতুন সরকারের শপথ দেখতে, আপনি জানেন যে আপনার উত্তরসূরি এখানে বসে আছেন, সেটা আপনি জানছেন কবে? একদিন আগে। একদিন আগে, মানে যেদিন শপথ নেওয়া হচ্ছে সেদিন একদিন আগে। এইটা কি আপনি একদিন আগে জানেন? আপনার কাছে কি মনে হয়, এটা কি আপনি শুধু একদিন আগে জেনেছেন, নাকি আপনাদের উপদেষ্টা পরিষদের লোকজন জানতেন? মানে সবাইকে আপনার মতো সারপ্রাইজ হয়েছিলেন? পরিষদের সবাই জানতেন এটা আমার মনে হয় না। আচ্ছা, আমি একদিন আগে জেনেছি। আমি 2-3 দিন আগে হিন্ট পেয়েছি, কিন্তু নিশ্চিন্ত জেনেছি জাস্ট একদিন আগে, এটুকুই। এবং তারপরে তো উনি শপথ দিলেন। এই 17 তারিখ হচ্ছে ওনারা শপথ নিয়েছেন, 12 তারিখ নির্বাচনটা হয়েছেন। আমি যদি 2-3 দিন আগের হিসাব করি, তাহলে আপনি 14-15 তারিখের দিকে হিন্ট পেয়েছেন। আমাদেরকে নাম না বলে কি একটু হিন্টটা বলা যাবে যে আপনি কিভাবে বুঝলেন? যেমন আমি কিন্তু ওই সময় বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ওই সময় শুধু ফিজিক্যালি থাকার কারণেই না, আমার সাথে কিন্তু অনেকের কথা হয়েছিল, অনেকের আলাপ হয়েছিল। আমি মানে আর কি বলবো, আমি নাম ধরেই বলি, আমি বিএনপিতে এখন যারা মন্ত্রী আছেন তাদের সবার সঙ্গেই বোধহয় আমার কথা হয়েছে, কম আর বেশি। তাদের কেউ জানতেন কিনা আমি জানি না, মানে তাহলে তারা কত বড় অভিনেতা, কারণ তারা আমার সঙ্গে আলোচনা করতেছিলেন যে আচ্ছা তোমার কি মনে হয় পররাষ্ট্রমন্ত্রী কে হবে, আপনার কি মনে হয় পররাষ্ট্রমন্ত্রী কে হবে। আমি 2-একটা নামও বলেছিলাম, তারা আবার 2-একটা নড়ও করেছিলেন, মানে আমি জানি না তারা অভিনয় করেছিলেন কিনা, কিন্তু সারপ্রাইজ হয়েছিলাম আমি যেদিন নাম ঘোষণা করা হয় সেদিন। আপনি বলেছিলেন যে আপনি হিন্ট পেয়েছিলেন, সেজন্য আমার একটু হিন্ট, মানে 2-3 জনের মধ্যে ওনার নামও আসছিল। সিরিয়াসলি নাম ছিল? তার মানে আমি সাংবাদিক মানে হিসেবে পুরো ব্যর্থ। আমি একবারের জন্য 2-3 জন কেন 100 জনের মতো তার নাম আমি শুনি নাই, মানে এটা আমার জন্য একদম একটা খুবই বিস্ময়কর ব্যাপার ছিল। অনেকে যে বলে থাকেন যে এই খলিল সাহেব আসলে ইন্ডিয়া বা আমেরিকা তাদের একজন পছন্দের খুব লোক, বর্তমান সরকারকেও তাকে আসলে, এইটা কি আপনার কাছেও মনে হয়? মানে ব্যাপারগুলি কিরকম? মানে এই পর্যন্ত আমি শুনছি যে অনেকে বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন না শফিকুর রহমান হবেন না ইউনূস সাহেব থেকে যাবেন, এইটা নির্ভর করছে খলিলুর রহমানকে কে নিবেন তার উপর। ব্যাপারটা কি এরকম? এইটা দেখুন, এই ধরনের এই স্পেকুলেশনে আমার মনে হয় যাওয়া কোনো অবস্থাতেই উচিত না। যার প্রধানমন্ত্রী হওয়ার কথা তিনিই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। এই নিয়ে কেউ কেউ কখনো কখনো বলতে যায় উনি কি আসবেন ইত্যাদি। আমি সবসময় বলেছি যে দেখো, আলটিমেটলি বিএনপি যখন জিতবে, এবং বিএনপি জিতবে এটা তো অবধারিতই প্রায় ছিল, যেহেতু আওয়ামী লীগ ওনার কাছে প্রতিদ্বন্দ্বিতাই বা ততটা আর কোথায়।
সেক্ষেত্রে উনি বিএনপি জিতবে, বিএনপি জিতলে উনি প্রধানমন্ত্রী হবেন এটা নিয়ে সন্দেহ যারা করতেছিল তারা বোকামি করছে বলে আমার মনে হচ্ছে। আহ, আপনার কাছে কি মনে হয়, আমার আরেকটা হাইপোথিসিস সম্পর্কে আমার একটু বলি আপনাকে, যে আমার কাছে কিন্তু মনে হয় যে এই অঞ্চলে ভারতের স্বার্থ আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, তাদের দুইজনের স্বার্থের মধ্যে কোনো তফাৎ নাই। এখন যারা বলতেছেন যে ভারতকে ঠেকানোর জন্য আমরা আমেরিকার সাথে চুক্তি করতেছি, সেটা খারাপ চুক্তিও হোক কিন্তু আমরা ভারতকে ঠেকাইলাম, ভারতের আধিপত্য, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? না, আমি মনে করি না যে প্রথমত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেকখানি এক, কিন্তু এটা আবার মনে করা ঠিক হবে না যে সম্পূর্ণ এক। অবশ্যই হুম, বড় দেশ তারা দুটোই, তাদের নিজেদের কিছু কিছু আলাদা স্বার্থ আছে অনেক হুম, ক্ষেত্রেই তারা একসাথে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে, হুম, ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। হুম, আহ, দুই পক্ষই চীনকে প্রতিপক্ষ মনে করে। হুম, আহ, এটাও আবার একসাথে আছে, কিন্তু তারপরে ধরুন সবকিছুর পরে ভারত যেমন, ভারত মহাসাগরে ভারত কি চাইবে? ভারত কি চাইবে যে চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ আধিপত্য বিস্তার করবে? ভারত মহাসাগরে ভারত চাইবে তাদের আধিপত্য রাখতে। তো এগুলো হচ্ছে অনেকখানি স্বার্থ একসাথে যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের স্বার্থ আলাদাও হতে পারে। এটা হলো এক। আর হুম, দুই হচ্ছে যে আমি মনে করি না যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ভারতকে ঠেকালাম, এটা আমার মনে হয় না। আমি এটাকে আলাদাভাবেই দেখতে চাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক একরকম, কম্পালশনস গুলিও এক ধরনের। হুম, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, আমাদের সবচেয়ে বড় মার্কেট। সেই দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার ব্যবস্থা চেষ্টা করতে হবে সবসময়। চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। এই ব্যালান্সিং অ্যাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিরদিনই করতে হয়েছে এবং করে থাকতে হবে, কারণ এই তিনটা দেশই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই তিন দেশের তাদের নিজ নিজ স্বার্থ আছে, সেই অনুযায়ী তারা তাদের কাজ করে যাবে।